বিভিন্ন ব্যস্ততার কারণে তুমি হয়তো ক্লাস করতে পারো নাই। তো কোনো সমস্যা নেই, তুমি তোমার প্রয়োজনের সময় মতো তুমি তোমার এই ক্লাসটা ভিডিও দেখে আবার করে ফেলতে পারবে। কি জন্য ভিডিওটা আমি এই যে এই গ্রুপে শেয়ার দেবো। তো সবই সবই তুমি এই গ্রুপে পাবে। আর আরেকটা কারণ আছে যে অনেক সময় ভিডিও নাও পাওয়া যেতে পারে, যেমন এই যে এখন ক্লাস করছি, করতে করতে যদি ক্লাস কারেন্ট চলে যায়, তখন কি হবে? কারেন্ট গেলে যেটা হয় যে ওই দিনের ক্লাসটা অফ, ওই ক্লাসটা আমরা পরবর্তীতে শুক্রবারের দিন ওটা রিকভার করি, অথবা রিকভার করি না। কারণ হচ্ছে আমি সবসময় বলে থাকি যে তোমরা মাসে 12টা ক্লাস পাওয়ার কথা, তোমরা নিশ্চিত ধরে রাখো 10টা পাবেই, তুই একটা এদিক সেদিক হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবাই 12টাই পায়। কারণ হলো খুব বেশি বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ হয়তো দেখা যাচ্ছে মাসে একদিন সমস্যা হতে পারে। তো এটা সব গ্রুপে আমি বলে দিই, তোমাদের ক্ষেত্রেও বলে দিলাম, তোমরা এটা নিয়ে বিচলিত হবা না। আর খুবই ফ্লেক্সিবল, আমি খুবই ফ্লেক্সিবল মানুষ, তোমরা যে কোনো কোশ্চেন যে কোনো সময় করবা। হয়তো আমি তুমি হয়তো এখন করেছো, দেখবা 1 ঘন্টা পরে অ্যান্সার দিচ্ছি, কিন্তু অ্যান্সার আমি দিচ্ছি বা দেই সব সময়ের জন্যই। হয়তো আমি যেমন হচ্ছে সারাদিন অন্যান্য কাজে ব্যস্ত থাকি। আর সো এইটা আর আরেকটা জিনিস, এই যে আমি যেটা বলছিলাম যে লিংক আমরা শুরুতে হয়তো 8টার সময় দিচ্ছি, হয়তো 2 4 5 মিনিট এদিক সেদিক হতে পারে, তোমরা তাও গ্রুপে অপেক্ষা করবা। আর যেদিন আমি ক্লাস কোনো কারণে নিতে পারবো না, সেদিন আমি গ্রুপে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেবো। সো তোমরা সবসময় এই গ্রুপটাকেই ফলো করবা, যে কোনো কোশ্চেন সবকিছু এখানে। তোমাদের মধ্যে আরেকটা ইয়ে আসতে পারে যে আমরা একটা ফ্রি মেসেঞ্জার গ্রুপ খুলি, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি, এরকম অনেক কিছু হতে পারে। সো এগুলোর দরকার নাই, কারণ এগুলো আমার অতীত এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এগুলো খুললে যেটা হয় যে ওইখানে পড়াশোনা হয় না, পড়াশোনার চাইতে বেশি হয় ঝগড়াঝাটি। আর 2 দিন পরে হয়তো তুমি একটা খুব সুন্দর নোট শেয়ার দিয়েছো, কেউ একজন লাইক দিতে গিয়ে হাহা রিয়েক্টে হচ্ছে তোমার ক্লিক পড়ে গেছে, তখন তো তোমার মনটা খারাপ হয়ে গেল, এবার ঝগড়া বেঁধে গেল। এটাই হয়, এটা একাধিকবার হয়েছে, যার জন্য পরবর্তীতে আমরা আর কোনো এরকম মেসেঞ্জার বা অন্যান্য ইয়েতে কোনো গ্রুপ খুলিনি। তো তোমরা যা কিছু করার, যা কিছু আলোচনা, যা কিছু নোট পার্টি শেয়ার সবকিছু এখানে করবা। বা এখানে যে কোনো খাতা দেখাতে হলে এখানে আমাকে পার্সোনালি সেন্ড না করে এখানে পোস্ট করবা, আমি তখন এখানে খাতা দেখে দিব। তো সবকিছুই এখান থেকে হবে। আর তোমরা এখানে যারা ভর্তি হয়েছো বা হচ্ছো বা আগামীতে হবে, সবার ক্ষেত্রেই সেটা হলো, আমরা এখানে তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের একেবারে A to Z যা যা দরকার সব আমি তোমাদেরকে পড়িয়ে দেব। বা তোমরা যদি তোমাদের শুধু থাকতে হবে আর কি, তাহলেই হবে একেবারে। তবে এটা ঠিক যে বাংলাগুলো আমি পড়াই না, বাংলাগুলো তোমাদেরকে নিজেদেরকে পড়তে হবে, আর বাংলাগুলি খুব সহজ, এটা টেনশনের কিছু নেই। যেমন তোমাদের আমি সিলেবাস একটু পর দেখাবো, তোমাদের কোশ্চেন কেমন হয় অনার্সের সেটা আমি দেখাবো। আজকে যেহেতু যেহেতু ওরিয়েন্টেশন, আমি এটা ওরিয়েন্টেশন হিসেবেই নিব। আজকে অত বেশি যে পড়াবো তা কিছু না, আজকে জাস্ট তোমাদেরকে আমি সবকিছুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। সিলেবাস, কোশ্চেন, এগুলো অলরেডি হয়তো বা তোমরা কিছু কিছু দেখেছো, তারপরেও আমি চেষ্টা করবো আর একটু ক্লিয়ার করার জন্য। আচ্ছা, সো এইটা আরেকটা জিনিস যেটা বলছিলাম যে সবকিছুই আমরা ফার্স্ট ইয়ারের A to Z ইংলিশের অন্তত সবকিছু A to Z করাবো, তো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আবার আরেকটা জিনিস, তোমরা তোমরা যে রাইট প্লেসে আসছো আমি তার একটা প্রমাণ দেই। দেখো তোমরা, তোমাদের এই গ্রুপটাতে 8 জন এখন, বাট এটা 8 জন থাকবে না, এটা দেখা যাচ্ছে 2 3 মাসের মধ্যে এখানে 100 জন হয়ে যাবে। কিভাবে দেখো? এটা সেকেন্ড ইয়ারের হচ্ছে নিউ সেকেন্ড ইয়ারেরা, মানে যারা ফার্স্ট ইয়ার ছিল সেকেন্ড ইয়ার হয়েছে, এই যে কয়েকদিন আগে পরীক্ষা হলো, তো এখানে 36 জন। এরপরে আমি দেখি আমাদের আগের ব্যাচগুলোতে কেমন আছে। যেমন এটা হচ্ছে আমাদের মান্থলি থার্ড ইয়ারের ব্যাচ, এটা হচ্ছে দেখো 96 জন নিউ থার্ড ইয়ার। এইটাতে দেখো 185 জন ওল্ড থার্ড ইয়ার, 185 জন। ফোর্থ ইয়ার আছে 89 জন। সেকেন্ড ইয়ার যারা এই যে সামনে পরীক্ষা হবে তাদের আছে 174 জন। তো এরা কিন্তু পড়ছে অনেক দিন আগে থেকে, এই গ্রুপগুলো খোলা হচ্ছে প্রায় গত বছর করোনার শুরু থেকে। করোনার শুরুর পর থেকে তো আর পরীক্ষা হয়নি, সবকিছু বন্ধ ছিল, এই যে কেবল ফার্স্ট ইয়ারের পরীক্ষা হলো। তোমরা এখন জেনুইন ফার্স্ট ইয়ার হয়ে গেলা, তোমাদের ওল্ড আর কেউ থাকলো না আর কি, আগে ওল্ড ফার্স্ট ইয়ার ছিল। তো এত এত স্টুডেন্ট, প্রায় 500-র বেশি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের তোমরা অলরেডি আমাকে যেভাবে পেয়েছো বা আমাদের সাথে যেভাবে আমার সাথে যেভাবে কানেক্টেড হয়েছো, সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক গ্রুপ
আমাদের ফেসবুক গ্রুপে প্রায় 51 হাজার তোমরা আছো। আমাদের অনেকগুলি ফেসবুক গ্রুপ আছে, আমাদের স্পোকেন গ্রুপ আছে, সেখানেও 10-15 হাজার আছে। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও 10-12 হাজার। আমাদের আরো বেশি যেটা মানে ইয়ের বিষয় সেটা হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলে প্রায় 92-93 হাজার স্টুডেন্ট রয়েছে তোমরা সারা বাংলাদেশ থেকে, ইভেন ইন্ডিয়া থেকেও অনেকে রয়েছে। সো এগুলো আমি তোমাদেরকে দেখাই যে 93 হাজার। তো এইগুলো কেন হয়েছে, এই এই চ্যানেলটাতে, ইউটিউব চ্যানেলটাতে প্রায় 750 ভিডিও আছে। 750 ভিডিও কি, তোমাদের ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা ইংলিশের প্রত্যেকটা আইটেমের ভিডিও আছে এখানে। তোমরা জাস্ট শুধু সার্চ করবা, পড়বা। অনেক জিনিস আছে, হয়তো আমি এখানে লেকচার দিলাম, তোমরা যদি মনে করে আচ্ছা 2 বছর আগে স্যার কিভাবে লেকচারটা দিয়েছে, কি বলেছিল সেখানে, সেখান থেকে যদি কোনো একটা নতুন ক্লু পাওয়া যায়, তো সেটাও তোমরা দেখতে পারো। আবার অনেক সময় যেটা হয় যে একটা সময় গিয়ে গ্রুপে যখন অনেক ভিডিও বা ক্লাস, অনেক নোটপাতি, ইমেজ টিমেজ এগুলো শেয়ার হবে, তখন তোমাদের মনে হবে যে আচ্ছা আমি ইউটিউবে গিয়ে দেখি। তো ইউটিউবে আসলেও তোমরা এরকম সব কিছু পাবা এখানে, সব আছে সব। এবং আমি বললাম যেটা 750 ভিডিও, 750 ভিডিও আছে, তো এখান থেকে তোমরা সবকিছু পাবা। আমরা একেবারে কোশ্চেন আলোচনা করেছি, লাইন বাই লাইন কবিতা আলোচনা করেছি, লাইন বাই লাইন গদ্য, তারপরে নোভেল, সবকিছু আলোচনা করা আছে। তো তোমাদের কোনো ভয়ের কিছু নাই। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা যখন ইংলিশে ভর্তি হয়েছো, কিছু লোক আছে তোমাদেরকে ভয় দেখাবে। সো ভয় পাওয়ার কিছু নেই। ইংলিশে ভর্তি হয়েছো মানে তোমরা ওই যে বলে না, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। ব্যাপারটা এরকম, তোমরা ভালো রেজাল্ট তো ইনশাল্লাহ করবেই। তারপরেও যদি কারো এরকমটা হয় যে ফার্স্ট ইয়ারে কোনো কারণে খারাপ হয়ে গেল, ব্যাপার না, এটা কিন্তু সেকেন্ড ইয়ারে তখন ভালো হয়ে যাবে। বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভালো হলো, খারাপ হলো, বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে ভালো হয়ে যাবে। মানে 4 বছর মিলে অবশ্যই একটা ভালো রেজাল্ট হয়, সবারই হয়। যারা একেবারে ফাঁকি দিবে, যারা একেবারে পড়বে না, তাদের ক্ষেত্রে আলাদা। তো এটা একটু মাথায় রাখতে হবে। মাথায় রেখে শুরু থেকেই ধীরে 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 অল্প অল্প করে প্রতিদিন, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা করে পড়তে হবে। বাট যদি এখানে একটা ওয়ার্নিং এর বিষয় আছে, যেটা হচ্ছে ইংলিশ তো অবশ্যই কঠিন। একটা শুরু থেকে মাথায় রাখতে হবে, ইংলিশ অবশ্যই কঠিন, কিন্তু এটাকে যদি তুমি ধীরে 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 অল্প অল্প করে প্রতিদিন পড়ো, তাহলে এটা তোমার ঠিক হয়ে যাবে। বাট যদি এরকমটা হয় তুমি 7 দিন পড়লা না, 1 দিন 2 3 4 5 7 ঘন্টা পড়লা, আবার 7 দিন নাই, ইংলিশে পড়ি, আমি কি আর আমি আছি? আমি একটু ঘুরে বেড়াই, আমি একটু বেশি বেশি আড্ডা দেই, বন্ধু বান্ধব, নতুন ইউনিভার্সিটি বা কলেজে উঠেছি, সো একটু বেশি গ্রুপ স্পোকেন করি, এটা সেটা করি। সো এইসব করলে কিন্তু অন্ধকারে তলিয়ে যাবা। তো এগুলো করা যাবে না। স্পোকেন ইংলিশ, স্পোকেন এটা ধীরে 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 হয়ে যাবে। অনেকেই দেখবা যে তোমরা যখন তোমাদের ক্লাস যখন শুরু হয়েছে বা হবে, যখন দেখবা যে তোমাদের ব্যাচের ভেতরে তোমার রুমমেটরা, সরি তোমার যে ক্লাসমেটরা রয়েছে, তারা অনেকেই ফুটুর ফাটুর করে ইংরেজি বলতেছে। তারপরে অনেকেই খুব দৌড়াদৌড়ি করছে, খুব পড়াশোনা সিরিয়াস। তো এগুলো তো কখনোই ঘাবড়িয়ে যাবা না। মানে ও পড়ছে, আমি পড়তে পারছি না, হাই আমি তো শেষ। ও তো স্পোকেন পড়ে, আমি তো পারি না, হাই শেষ। এরকম কোনো ব্যাপার নাই কিন্তু। এগুলোতে কখনোই আহ, মানে ঘাবড়িয়ে যাবা না। এগুলো কমন, এগুলো সব ক্ষেত্রে হয়। আমাদের সময় এটা হয়েছে, তোমাদের সময় এরকম হচ্ছে, ভবিষ্যতেও হবে। কিছু আছে যারা অল্প জানে, শো করে বেশি। আবার কিছু আসে বেশি জানে কিন্তু শো করে না। তো এটা একটু মাথায় রাখবা। স্পোকেন ইংলিশ এটা ধীরে 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 চেষ্টা করবা, নিজের সাথে নিজে কথা বলবা। এরকম করতে করতে একটা সময় দেখবা যে 3 বছর, মানে থার্ড ইয়ারে যখন উঠে উঠে স্টুডেন্টরা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো একটু কঠিন লাগে, বাট থার্ড ইয়ার ওঠার পরে তখন এগুলো পানির মতো সোজা হয়ে যায়, স্পোকেন তখন অটোমেটিক হয়ে যায়। মানে ব্যাপারটা হয় যে একটু ম্যাচিউরিটি আসে তখন। এটা অটোমেটিক সবার ক্ষেত্রেই, তোমরা খেয়াল করে দেখবা, তোমাদের সময় খেয়াল করে দেখবা, আজকের কথা মিলিয়ে নিও। থার্ড ইয়ার ওঠার পরে দেখছো তোমরা বানিয়ে লিখতে পারছো খুব ভালোভাবে, তোমরা তখন স্পোকেনে মানে ইংলিশে কথা বলতে পারছো। তোমরা তখন যে কোনো প্রশ্ন, কবিতা পড়ে বুঝে ফেলতে পারছো যে আচ্ছা এখানে এই আছে। এরকমটা অনেক কিছু হবে। তো এটা হবে তখনই হয় যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে একটু পড়া থাকে। মানে এখানে তো পড়তে হবেই, শুরু থেকে আমি বলছি যে ইংলিশ কঠিন, তবে এটাকে ধীরে ধীরে অল্প অল্প করে পড়লে ভালো হয়ে যায়। যেমন অনেক অসুখ বিসুখ আছে না, অনেক কঠিন অসুখ, কিন্তু ধীরে ধীরে একটু একটু করে ওষুধ খেতে খেতে একটা সময় 6 মাস 1 বছরের মাথায় ওটা ভালো হয়ে যায় অসুখটা। ঠিক ব্যাপারটা এরকম। আর তোমরা যখন নতুন ইংলিশে ভর্তি হচ্ছে, তখন তোমাদের অনেক সমস্যা, অনেক সমস্যা কি, অনেকের গ্রামারে কিছুটা প্রবলেম আছে, অনেকের ভোকাবুলারির সমস্যা, মানে ওয়ার্ডের মিনিং জানো না।
এখন অনেকেরই যেটা হয়, যেটা আমরা যখন পড়তাম আমাদের সময় এটা হয়েছে যে ইংরেজি বই কিনে নিয়ে আসছি, বই দেখে তো মাথা ঘুরে গেল। হায় রে, এতদিন ভাবছি যে ইংলিশে গ্রামার টামার পড়বো আর হয়তো কি প্যাসেজ ট্যাসেজ করবো, কিন্তু এখানে এসে দেখি যে গল্প, কবিতা, নোভেল, উপন্যাস এগুলো কি, আমি তো শেষ। তো এরকম ভাবার কোনোই কারণ নাই, খুবই সহজ এগুলো। জাস্ট ওই যে বললাম, অল্প 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 করে পড়তে হবে, তাহলে এটা হয়ে যাবে। আর আরেকটা জিনিস, কিছু কাজ করতে হবে। এই যে পড়তে গেলে কি পড়বো, পড়তে গিয়ে শুরু থেকেই প্রথম 6 মাস এখন থেকে মানে একটা টার্গেট নিতে হবে, যা এটা নভেম্বর, নভেম্বর থেকে আগামী জুনের ভেতরে আমি আমার গ্রামাটিক্যাল যত ব্যারিয়ার রয়েছে, গ্রামার শেখার যত ব্যারিয়ার রয়েছে। অনেকের এমন হতে পারে যে তুমি টেন্স ভালো জানো, বাট তুমি ভয়েসটা ভালো জানো না, জানো বাট ভালো পারো না। তুমি ডিগ্রি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো অত ভালো জানো না, কিন্তু এগুলো তখন তুমি 15 দিন 1 মাস করে সময় দিবা, দেখবা এখন যেহেতু ইংরেজি পড়তেছো, ইংরেজির ভেতরে আছো, তো এগুলো তখন এগুলো ধীরে ধীরে ইজি হয়ে যাবে, তো একটু এগুলো তখন ঠিকঠাক করার চেষ্টা করতে হবে। আমি অবশ্যই এখানে তোমাদেরকে কিছুটা গ্রামার টামার দেখাবো, তার আগে একটু ইংলিশের স্বাদটা পাওয়ানোর জন্য আমি হয়তো কবিতা থেকে শুরু করব, কারণ ইংলিশের রিয়েল মজা ওখান থেকে পাওয়া যায়। তো ওইখান থেকে শুরু করে আমি একটা সময় তোমাদের রিডিং রাইটিং যখন পড়াবো, তখন এটা গ্রামারের ইয়েগুলো পড়াবো। আরেকটা জিনিস, তোমাদের পড়তে গেলে যে সমস্যাটা হবে, খালি পড়তে গিয়ে না, পড়তে গিয়ে, লিখতে গিয়ে, স্পোকেন করতে গিয়ে তোমরা করতে পারছো না। এটা যেন স্পোকেনের সময় তো ইংলিশ বেরই হচ্ছে না, মনে হচ্ছে যেন ফাঁসির আদেশ দিয়ে দিলেও বের হবে না। পড়তে গিয়ে দুই চার লাইন পড়ে মজা পাচ্ছ না, ভালো লাগতেছে না, কি পড়তেছি কিছুই বুঝতেছি না, এরকমটা অনেক সময়ই হবে তোমাদের অনেকের ক্ষেত্রে। অনেকে আছে আবার ভালো আছো তোমরা, তো তাদের ক্ষেত্রে যেটা, যে এই পড়তে না পারাটা, ইংরেজিতে কথা বলতে না পারাটা, এটার কারণ হচ্ছে তোমার ইংলিশের ওয়ার্ডের মিনিং বেশি না জানা। তো এই ওয়ার্ডের মিনিংটা বেশি বেশি জানতে হবে। যে যত বেশি ওয়ার্ড মিনিং জানবে, তাই তত বেশি ইংলিশে ভালো করতে পারবে। এটা একটা টপ সিক্রেট, মানে ওপেন সিক্রেট আর কি, টপ না, ওপেন সিক্রেট। যারা মেনটেন করে তারা ভালো করে, আর যারা মেনটেন করে না তারা তলিয়ে যায়। তলিয়ে যাও বলতে অনেকেই যে একবার তলিয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না, খুঁড়িয়ে খুঁড়িয়ে তখন এই 4টা বছর পার করে এবং তার সারাটা বছর খুব কষ্ট হয়। তো ইংরেজিতে ভালো করার কয়েকটা ওপেন সিক্রেট আছে। একটা হচ্ছে তোমার গ্রামারটা ঠিক থাকতে হবে, প্রথম 6 মাসের মধ্যে গ্রামারটা ঠিক করে ফেলতে হবে। 2 নাম্বার হচ্ছে যত বেশি ওয়ার্ড মিনিং শেখা যায়, এটা ওয়ার্ড মিনিং কিভাবে শিখবে আমি এগুলো সব শিখিয়ে দেবো, তোমাদেরকে বুঝিয়ে দেবো। যত বেশি ওয়ার্ড মিনিং শেখা যায়, এই এখন থেকে শুরু করে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের অর্ধেক, 1.5 বছর ধরো, মানে ফার্স্ট ইয়ার পুরোটা এবং সেকেন্ড ইয়ারের অর্ধেক, এর ভেতরেই তোমাদেরকে মোটামুটি অনেক ওয়ার্ড মিনিং শিখতে হবে। তোমরা অনেকেই একটা ওয়ার্ড মিনিং এর হয়তো যেমন তোমরা ধরো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে কি, গুরুত্বপূর্ণ, এটা তোমরা জানো। আবার অনেকেই সিগনিফিকেন্ট মানে যে গুরুত্বপূর্ণ এটা জানো না, ক্রুশাল মানে গুরুত্বপূর্ণ এটা জানো না, এসেনশিয়াল মানে গুরুত্বপূর্ণ এটা জানো না। এরকম অনেক কিছু আছে যে কেউ হয়তো একটা ওয়ার্ড জানো, 2টা ওয়ার্ড জানো, কিন্তু ওই এক একটা ওয়ার্ডের প্রায় 5-6টা করে ওয়ার্ড জানতে হবে। আবার এটা চাপ নিয়ে ফেলো না, কিন্তু এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে, জাস্ট শুধু পড়ার মধ্যে থাকবে, এগুলো অটোমেটিক হবে। এগুলো আমি প্রেশার দেওয়ার জন্য বলছি না, আমি জাস্ট তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এগুলো আমাদেরকে করতে হবে, এগুলো করলেই হয়ে যাবে। তোমাদের হচ্ছে আরো বেশ কিছু, যেমন রাইটিং এ কি করবো, আমার তো লেখা বের হয় না। ব্যাপারটা এরকম যে তোমরা যারা নাচের প্র্যাকটিস করেছো, যারা যে কোনো খেলাধুলার প্র্যাকটিস করেছো, শুরুর দিনে যাই কিন্তু একেবারে সাবলীল ভাবে পারোনি। কি করতে হয়েছে, একটু একটু করে নাচের স্টেপে একটা করে স্টেপ, 2টা করে স্টেপ, সারেগামা, এই যে কত কি, এগুলো করে করে একটা সময় এটা সাবলীল হয়েছে। ঠিক এখানেও ব্যাপারটা এরকম, তুমি আজকে হয়তো 2টা সেন্টেন্স লিখলা, কালকে 5টা, তারপর 10টা, আজকে একটা প্যারাগ্রাফ লিখলা, তারপরে 7 দিন ধরে 7টা প্যারাগ্রাফ লিখলা, বা 1 মাসে 5টা প্যারাগ্রাফ লিখলা, 10টা প্যারাগ্রাফ লিখলা, তারপর একটা সময় গিয়ে একটা এসে লিখলা। এইভাবেই ধীরে 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 তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর এবিলিটি চলে আসবে। মানে ব্যাপারটা এরকম, তুমি কোনো একটা বিষয় সম্পর্কে পড়েছো, একটা গল্প পড়লে, এবার গল্পটা সামারি লিখতে হবে, সারমর্মটা লিখতে হবে। তো সারমর্মটা কিভাবে লিখবে, তুমি তখন তোমার ওয়ার্ড মিনিং বেশি জানা থাকতে হবে, এবং ওই যে তুমি একটু একটু করে প্র্যাকটিস করেছো, একটা খাতা বানিয়ে নিবা, অবশ্যই মোটা করে একটা খাতা বানিয়ে নিবা, যে খাতায় যা মনে আসবে খালি লিখতে থাকবা। ইংলিশে কে কি বললো না বললো, কাউকে গ্রামারও দেখানোর দরকার নেই। তোমার গ্রামার ভুল হচ্ছে হোক, এটা একটা সময় ঠিক হয়ে যাবে। ওই হাঁটা শেখার মতো, শুরুতে হাঁটা শিখতে গেলে একটা বাচ্চা অনেক পড়ে যায় না, কিন্তু সে কি ছেড়ে দেয়?
ছেড়ে দেয় না বলেই সে 1 বছরের মধ্যে হাঁটা শিখে ফেলেছে, 1 বছরের মধ্যে কথা বলা শিখে ফেলে। কারণ ওই যে ছেড়ে দেয় না। হ্যাঁ, ওই পানিকে শুরুতে বলে মাম, মাম নামে কোনো ওয়ার্ডই নাই, কিন্তু শুরুতে মাম বলে, তারপরে অন্যান্য কথা বলে, তারপরে অনেকে ওই যে তোতলায় কথা বলার সময়। তো তারপরেও কিন্তু ছোট বাচ্চারা ছেড়ে দেয়, ছেড়ে দেয় না কিন্তু। তো তোমাদেরকেও এইভাবেই কিন্তু আগাতে হবে, কখনোই ছেড়ে দেওয়া যাবে না, কখনোই এরকমটা করা যাবে না। আচ্ছা সমস্যা নাই, ছুটি দিয়েছে, যাই 15 দিন বেরিয়ে আসি, 7 দিন নানার বাড়ি, 7 দিন গিয়ে কক্সবাজার, বাস। এইখানেই কিন্তু ভুল, এখানে কিন্তু পিছিয়ে পড়বা। আরেকটা যেটা সাধারণ একটা কথা আছে যে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার, এটা সবাই বলে, আমিও মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার করা যাবে না, বরং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই দুইটাকে কেয়ার করতে হবে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারকে ডোন্ট কেয়ার করতে হবে। থার্ড ইয়ারে উঠে কক্সবাজার যাবা, থার্ড ইয়ারে উঠে উঠে তোমরা বিসিএস এর জন্য বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হবা, থার্ড ইয়ারে গিয়ে চাকরিতে ঢুকবা, পার্ট টাইম চাকরিতে ঢুকবা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, থার্ড ইয়ারে গিয়ে তোমরা কম্পিউটার নিয়ে শিখবা, থার্ড ইয়ারে গিয়ে তোমরা ফ্রিল্যান্সিং এই সেই আউটসোর্সিং অনেক কাজ টাজ করবা। বাট তার আগে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারকে ভালোভাবে পড়ে একটা রেজাল্ট করে নিতে হবে। এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমার ইংলিশের ফ্রি হ্যান্ড রাইটিং, স্পোকেন, এগুলো সময় তোমার মানে অনেকটা শুরু করে ফেলতে হবে। সো এটাই টপ সিক্রেট, যে তোমার জানতে হবে গ্রামারটা ভালো করে, তারপরে ইংলিশের ওয়ার্ড বেশি জানতে হবে, আর লিখার প্র্যাকটিস করতে হবে খাতায়, তাহলেই হয়ে গেল। আর ইংলিশে তোমাকে কেউ আটকাতে পারবে না। আর পড়াশোনার ভেতরে নিয়মিত থাকতে হবে, কোনো ড্রপ দেওয়া যাবে না। ড্রপ বলতে আমি যেটা বলছি, 2-1 দিন এরকমটা হতে পারে, কিন্তু মাসে মিনিমাম 20 থেকে 22 দিন তোমাকে পড়তেই হবে। মাসে তোমরা ফার্স্ট ইয়ার, তোমাদের ফার্স্ট ইয়ারের সাবজেক্ট পার্ট সংখ্যা, আমি সাবজেক্ট বলছি না, সাবজেক্ট তো ইংলিশ, এখানে 4টে পার্ট আছে, তোমার 6টা পার্ট তোমাদের, কিন্তু ইংলিশ হচ্ছে 4টা। সেকেন্ড ইয়ারে যখন উঠবা তখনও তোমাদের 7টা পার্ট, এবং সেখানে ইংলিশ 5টা। থার্ড ইয়ারে উঠলে তখন 8টা পার্ট, এবং ফোর্থ ইয়ারে উঠলে পাবা 10টা। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে 2টা পার্ট আছে খুব কঠিন, তবে এগুলো ইজি হয়ে যাবে যদি তোমরা এইদিকে ভালো করে পড়ো। আচ্ছা, সো এই হচ্ছে আমার তোমাদেরকে একটা পরামর্শ দেয়া আর কি, উপদেশ না, আমি পরামর্শ দিচ্ছি। আর তোমাদের এর ভেতরে যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, অথবা এখানে মেসেজ করেও তোমরা বলতে পারো। তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করার আছে? কারো কোনো কিছু জিজ্ঞাসা করার আছে? মাইক্রোফোনটা অন করে বলতে হবে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি জিজ্ঞাসা করার নেই, আমরা শুরু করব আর কি নেক্সট। আমার কথা শুনতে পাচ্ছ তো, তাই না? আচ্ছা, ওকে, এবার আমি, আচ্ছা এখানে একজন মেসেজ দিয়েছো দেখি। আচ্ছা, এগুলো কিছুই বুঝবা না, এগুলো আমরা পড়তে পড়তে বুঝবো, সবই বুঝবো, এগুলো আমি সবই বুঝিয়ে দেবো। এই যে বললাম না, এগুলো এই যে আমরা কবিতা পড়বো, তোমাদের যে 20টা কবিতা আছে না, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, এই কবিতাগুলো পড়তে গিয়ে আমরা লিটারারি টার্মগুলো বুঝে ফেলবো, পড়তে পড়তে বুঝে ফেলবো সব। একদিনে সব বুঝতে গেলে আমাদের চাপ পড়ে যাবে মাথায়, বা 1 সপ্তাহে এই এতগুলি লিটারারি টার্ম বুঝবো, তখন এটা বুঝতে পারবো না। তো আমরা এটা পড়তে পড়তে বুঝবো। আর আরেকটা জিনিস বলো, তোমাদের ক্লাস শুরু হয়েছে কি? তোমরা কি ক্লাস করছো কলেজে গিয়ে? স্যার আমি 3 দিন করছি। আচ্ছা, 3 দিনের কি রেজাল্ট, মানে কি বুঝলা? আহ, 3 দিনের মধ্যে একদিন শুধু বই থেকে পড়াইছে। আচ্ছা, এখন তো আবার বন্ধ হয়ে গেছে এইচএসসি পরীক্ষার জন্য। হ্যাঁ এটাই হয় সারা বছর, এটাই হবে। আরেকটা জিনিস তোমাদেরকে, সেটা হলো অনার্সে উঠেছো, এখন কিন্তু আর এসএসসি ইন্টারের মতো ওরকম ধরে ধরে কেউ পড়াবে না, এখন নিজের দায়িত্ব নিজে নিতে হবে। এবং নিজের দায়িত্ব নিজে নিতে গিয়ে কি করব, এই কি করবো এর অ্যান্সার গুলো আমি দেবো আর কি, যে তোমাদেরকে কি করতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে, কোন বই পড়তে হবে, কোন বই কিনতে হবে, এগুলো সব আমি অ্যান্সার দিতে থাকবো। আর নিজের দায়িত্ব নিজে নিতে হবে। বাবা মা বলবে না যে এই পড়তে বস, কারণ তারা অলরেডি তোমাকে ভয় পাওয়া শুরু করে দিয়েছে, কারণ তুমি অলরেডি অনার্সে পড়তেছো এবং ইংলিশের মতো সাবজেক্টে পড়তেছো। তো তারা তোমাকে আর ওই বলতেই সাহস পাবে না অনেকের বাবা মা, যে এই পড়। তো এখন নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। আচ্ছা, আর কারো কিছু বলার আছে?
বলো, আমি সিলেবাস বুঝিয়ে দেবো এরপরে। ওকে, আমি একটু আমার পরিচয় দেই। আমি, আমার নাম মামুন। আমি হচ্ছে আইটি প্রফেশনাল। আমি একটা কোম্পানিতে চাকরি করি ডিজিটাল মার্কেটার হিসাবে। কোম্পানির আর কি আমি টিম চালাই আর কি, টিমের হেড, মার্কেটিং হেড আমি। তো এইটা হচ্ছে আমার পরিচয়। আর আমি প্রফেশনাল কোনো টিচার নই, কোনো কলেজে পড়াই না। আমি, আমার আগের পড়ানোর এক্সপিরিয়েন্স আছে, তো সেই হিসাবে আমি পড়াই। শুরুর দিকে ইউটিউব ভিডিও বানাতাম, ইউটিউব ভিডিও বানাতে বানাতে গ্রুপ করলাম, গ্রুপের সবাই ইয়ে করতে থাকলো। তারপর করোনার সময় গিয়ে আমি একটু টেস্ট করার জন্য দেখি তো স্টুডেন্টরা একেবারে বসে থাকবে, ক্লাসগুলো হবে না, সো আমি তখন শুরু করলাম। তো তারপর থেকে একটা ব্যাপক সাড়া পেলাম এবং সেটাই চলছে। আর আমাদের ইউটিউব এর যত ভিডিও আছে সবগুলোই তো ফ্রি। আমাদের পাবলিক যে ফেসবুক গ্রুপটা আছে সেখানেও সব ফ্রি। অনেক নোট আছে সেখানে, হ্যান্ড নোট আছে, অনেক কিছু আছে। তারপরেও অনেকের ক্লাস দরকার হয় বা অন্যান্য আরো এক্সট্রা হেল্প দরকার হয়, তো সেটার জন্য আমাদের পেইড গ্রুপগুলো। আর পেইড গ্রুপগুলোতে আমরা কোনো হ্যান্ড নোট দেই না, বাট বাট আমি শিখিয়ে দেবো কিভাবে হ্যান্ড নোট করতে হয়। যারা হ্যান্ড নোট করতে পারবে তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। কারণ হচ্ছে হ্যান্ড নোট যে করতে পারে সে পরীক্ষা খাতাতেও লিখতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, 10 মিনিট পরে আমাদের এই ক্লাসটা কেটে যাবে, স্টপ হয়ে যাবে। তোমরা আরেকবার জয়েন করবে, এই যে যেই লিঙ্কে গিয়ে জয়েন করেছো এই একই লিঙ্কে গিয়ে আবার জয়েন করতে হবে। এভাবেই এভাবেই আমরা ক্লাসটা করি আর কি। এই সফটওয়্যারটা আমরা কিনি নাই, আমরা ফ্রি এটা পড়াচ্ছি। 40 মিনিট পর পর কেটে যায়। এটা প্রত্যেকটা গ্রুপে আমি এটাই করি, যে প্রথম 40 মিনিটে তারা একটা ক্লাস করতে থাকে এবং একটা সময় যখন কেটে যায় তারা আবার ওই লিঙ্কে গিয়ে জয়েন করে। পরবর্তী 20 মিনিটের জন্য আমরা 1 ঘন্টা ক্লাস নিই। তো তোমরাও একটু এটা করবা, যখন কেটে যাবে তখন আবার জয়েন করবা। আচ্ছা, তো এটা হচ্ছে আমার পরিচয়। আমি থাকি হচ্ছে রাজশাহীতে, আগে থাকতাম ঢাকায়। গত বছর ঢাকা থেকে চাকরি চেঞ্জ করে আমি রাজশাহীতে, রাজশাহী হাইটেক পার্কে আমার অফিস। তো এখানে আমি চাকরি করছি, আর পাশেই বাসা, এবং এখান থেকে আমি এই ক্লাসগুলো নিয়ে থাকি। আর আমার দেশের বাড়ি হচ্ছে নাটোর, নাটোর সদর থানা। তো এই হচ্ছে আমার পরিচিতি। আমি আহ, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে, আচ্ছা আমরা এখন চলে যাই। আমরা এবার আরেকটা জিনিস, এই যে আমরা যেভাবে যে ক্লাসটা নিচ্ছি এইভাবেই ক্লাস নেই। আমি কখনো ভিডিওর সামনে আসি না। আমি, তোমরা না আসলেও সমস্যা নেই, আমরা এই যে যেভাবে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এভাবেই আমরা পড়তে থাকবো। তোমরা ওই স্ক্রিনটা এভাবে দেখে দেখে পড়তে থাকবে, এবং যারা মিস করবে তারা পরের দিনে ভিডিও তো পাচ্ছই। পরের দিনে বলতে ক্লাস শেষে আমি ভিডিও 1 ঘন্টার মধ্যে ভিডিও দিয়ে দিয়ে থাকি আর কি। আর যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায় তাহলে ভিডিওটাও চলে যাবে আর কি, একবারে ভ্যানিশ। তো এটা অনেক সময় হয়ে থাকে। ওকে, আমি যতটুকু তোমাদেরকে বললাম এতটুকুর ভিডিও নতুন ছিল, যে ইউটিউবে ভিডিও বানানো। তোমরা খেয়াল করে দেখবা যে ইউটিউবে বাংলা, মানে ইংরেজি ইংরেজি সাহিত্যের এই ইংলিশগুলোকে বাংলা করে দেয়া গ্রুপ, মানে ইউটিউব চ্যানেল আমারটাই, মানে এই যে ক্লাউড স্কুল প্রোর, এটাই সর্বপ্রথম। আমি এটা 2017 সালে শুরু করি। তারপরে আমাদের যে গ্রুপ, এটাও প্রথম। পরবর্তীতে অনেকে ফলো করে আর কি করেছে, তো তারাও ভালো করছে, তাদেরও অনেক ভালো ভালো লেকচার রয়েছে, তোমরা সেগুলোও শুনতে পারো। তোমরা বিভিন্ন জায়গায় কানেক্টেড থাকবা, কখন কোথা থেকে কোন হেল্প পাচ্ছ, অনেক সময় অনেক এক জায়গা থেকে সব হেল্প পাবে না, সেরকম কানেক্টেড থাকবা। আচ্ছা, আমরা চলো দেখি, আমরা আহ, তোমাদের গ্রুপটাতেই এখানে কিছু জিনিস দিয়েছি আমি, এগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। আচ্ছা, তোমরা ব্যাকগ্রাউন্ডে একটা শব্দ পাবে, কান্নার শব্দ। এটা আমার একটা পিচ্চি ছেলে আছে, 13-14 মাস। তো ও খুব চিল্লাপাল্লা করে, হাঁটা শিখেছে তো, টোডলার আর কি এখন। তো ওরটা তোমরা একটু পজিটিভলি নিও, এটা আমি সব গ্রুপেই বলে থাকি এই কথাটা, মানে খুব চিল্লাপাল্লা করে। ওকে, এই হচ্ছে তোমাদের সিলেবাস। তোমরা যেই সিলেবাসটা তোমরা ইয়ে করবা সেটা দেখো। এটা হচ্ছে, আমি শুরুতে দেখি যে এটা হচ্ছে আমাদের, আহ, শুরুতে এটা হচ্ছে রাইটিং স্কিল।
দেখো সবার উপরে। এটা হচ্ছে রাইটিং স্কিল। তোমরা অলরেডি হয়তো বই কিছু কিনেছো, আর যারা বই কিনোনি আমি তাদের জন্য একটা পরামর্শ, সেটা হচ্ছে তোমরা সবসময় ফ্রেন্ডসের বই কিনবা, ফ্রেন্ডস বুক কর্নারের বইগুলো হচ্ছে বেস্ট, এগুলো সব সময়ের জন্যই। আর একটা জিনিস মাথায় রাখবা, তোমরা লাইব্রেরিতে গিয়ে সব একবারে বই কিনবা না। একটা দুইটা তিনটা করে এরকম ভাবে। তোমাদের অবশ্য ফার্স্ট ইয়ারে বেশি বই কিনতেও হবে না, ফার্স্ট ইয়ারে সর্বোচ্চ 8-10টা বই কিনতে হবে, কিন্তু তাও একবারে কিনবা না। লাইব্রেরি আলারা যেটা করে যে অনেক সময় ঠকিয়ে দেয়, হ্যাঁ, এমন বই দিয়ে দিল যেটা তোমার কোনোদিনই কাজে লাগবে না, কিন্তু দিয়ে দিল। তো তোমরা যেমন এই যে এই বইগুলো তুমি গিয়ে ডিরেক্ট এটাই চাবা, যা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, এই বইটাই দেন, ফ্রেন্ডস বুক কর্নারের বইটা দেন। তারপরে তোমরা নিবা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ, যেটা সেটাও ফ্রেন্ডস বুক কর্নারের। এগুলোর বই আছে আবার গাইডও আছে, তোমরা বইও নিবা গাইডও নিবা, এই দুটো একসঙ্গে নিবা। তোমাদেরকে বলবে যে লেকচারের গাইড আছে বা অন্যান্য আরো গাইড আছে, এগুলো নাও। তো তোমরা বলবে যে না আমরা এখন এটা নিব না, আমরা এটা নিই, কারণ বাজারে সবসময়ের জন্য এগুলোই বেস্ট। আচ্ছা, শুরুতে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ রাইটিং স্কিল, এটারও ফ্রেন্ডসের বই আছে, তোমরা ফ্রেন্ডসের বই কিনে নিবা। ইংলিশ রাইটিং স্কিলে যেটা থাকে, আমরা রাইটিং স্কিল বলতে কি বুঝি, ফ্রি হ্যান্ডে লেখার যে আইটেমগুলো সেগুলো। যেমন প্যারাগ্রাফ আমাদেরকে ফ্রি হ্যান্ডে লেখা শিখতে হবে, আর প্যারাগ্রাফ আসবে পরীক্ষায়। তো এটা একটা আইটেম। এসে একটা আইটেম, বিভিন্ন ধরনের এসে আছে, সেই এসেগুলো আমাদেরকে লিখতে পারতে হবে। এগুলো আমরা পারবো, প্র্যাকটিস করতে করতে পেরে যাবো এটা। রিপোর্ট লিখতে হবে, নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে, সার্ভে রিপোর্ট লিখতে হবে, বিজনেস রিপোর্ট লিখতে হবে, তারপরে লেটার অ্যাপ্লিকেশন, বিজনেস লেটার, এগুলো আমাদেরকে লিখতে হবে। তারপর নোটিশ লিখতে হবে, মেমোরেন্ডাম লিখতে হবে, তারপর প্রেস রিলিজ লিখতে হবে, মিটিং মিনিটস লিখতে হবে, সিভি রাইটিং শিখতে হবে। এগুলো খুবই সহজ, এই রাইটিং স্কিল পার্টটা খুবই সহজ। বাট ওই যে বাট বলছি বারবারই, যে খুবই সহজ, বাট তুমি যদি না পড়ো তাহলে এটা তোমার জন্য গলার কাটা। সব সাবজেক্টই আর কি তাই, ইংলিশে প্রত্যেকটা পার্টই তাই। তুমি যদি না পড়ো তোমার গলার কাটা। মানে ব্যাপারটা এরকম, তুমি যদি সাঁতার জানো তাহলে পুকুরের এপার থেকে ওপার যাও, তোমার জন্য কোনো ব্যাপারই না। আর তুমি যদি সাঁতার না জানো, পাঁচ পাঁচ হাতও যেতে পারবে না, তুমি ডুবে মারা যাবা। তো এখানে ব্যাপারটা এরকম। তো শুরু থেকেই তোমরা সচেতন থাকবা, কনসার্ন থাকবা সবসময়ের জন্যই। ক্লাস করবা নিয়মিত, সেটা কলেজের হোক বা আমাদের এই চ্যানেলে এখানেই হোক, গ্রুপে হোক, যেখানেই হোক, মিস করবা না। আর একটা জিনিস হচ্ছে যে বাসায়ও এই যে শুরুর দিকে 2.5-3 ঘন্টা করে পড়লেই হবে রেগুলার। সপ্তাহে দেখা যাচ্ছে তুমি 5 দিন মিনিমাম পড়বেই, এটা মাথায় রাখবা। আর যদি এটা হয়, উল্টোটা হয়, 2 দিন পড়লা 5 দিন নাই, বা অন্য কিছু, তাহলে কিন্তু সমস্যা। ওই যে কয় না, মেলা পড়তে হয় না, দিনে 5-7 ঘন্টা করে পড়তে হয় না। পড়তে তখনই হয় যখন তুমি আগে পড়বা না, পরবর্তীতে গিয়ে পড়বা। তোমার অন্যান্য সাবজেক্টে পড়ে হয়তো রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, এরা দেখবা সারা বছর পড়ছে না, বাট পরীক্ষার আগের 2 মাস এরা খুব পড়ে, এবং ওটা করেই কিন্তু তাদের ভালো রেজাল্ট হয়ে যায়। বাট ইংলিশে কিন্তু এটা না, ইংলিশে সারা বছর অল্প অল্প করে পড়তে হয়। ইংরেজিতে শেষের 2-3 মাসে রেজাল্ট করে ফেলবো, এটা হয় না। এটা তখন মাথায় চাপ পড়ে যায়, অনেকে ইয়ার লস দেয়, অনেকে পরীক্ষার রেজাল্ট খারাপ করে, পরের বছর গিয়ে ওইগুলো আবার দিতে যায়, ফেল করে, মানে বিজিগিচ্ছি অবস্থা, যেটা আরো বেশি কঠিন। কারণ তুমি পরের বছর গিয়ে সেকেন্ড ইয়ার পড়বা নাকি আবার এটা পড়বা, এটা খুব ঝামেলা, তো এটা করা যাবে না। সো এটা হচ্ছে রিডিং স্কিল। আমাদের রিডিং স্কিলটা অনেক সহজ, আমি যেটা বললাম, এটা আমরা যখন পড়বো তখন জানবো। এরপরে আছে হচ্ছে আমাদের একটা কবিতার বই, যেখানে 20টা কবিতা আছে, ইংরেজির কবিতা। এই কবিতাগুলি আমরা সব লাইন বাই লাইন পড়বো, এবং কবিতার স্টোরিগুলো মাথার মধ্যে রাখার চেষ্টা করব, সামারিগুলো মাথার মধ্যে রাখার চেষ্টা করব। এগুলো যখন পড়বো তখন আমরা অনেক অনেক ওয়ার্ড মিনিং অটোমেটিক জানবো, এবং ওইগুলো মুখস্থ, মানে পড়তে পড়তে মুখস্থ থেকে যাবে, এবং এইভাবেই কিন্তু তুমি স্পোকেন করতে পারবা, একটা সময় ফ্রি হ্যান্ডে লিখতে পারবা। সো এই কবিতাগুলি আমরা পড়বো, কবিতাগুলির মানে অনেক বিষয় রয়েছে, যে খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা পড়বো। সো এটা খুব বেশি কঠিন না, আমরা আজকে একটু শুরু করব হয়তোবা, এবং তারপরে আমরা সামনের দিন থেকে পুরোপুরি ক্লাস শুরু করব। ওকে, এরপরের যেটা দেখো, এটা হচ্ছে আছে সোশিয়োলজি, এটা তোমাদেরও আছে।
আমি ওইটাকে স্কিপ করলাম, ওটা বাংলা, আমি বাংলা পড়াই না। ওকে, এবার দেখো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ, নন ফিকশন আর নন ফিকশন। ইন্ট্রোডাকশন টু প্রোজ, প্রোজ মানে হচ্ছে গদ্য। ওখানে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, পোয়েট্রি মানে কবিতা, তোমরা জানো, অলরেডি জেনে ফেলেছো। আর ইন্ট্রোডাকশন টু প্রোজ, ইন্ট্রোডাকশন এই জন্য বলা হচ্ছে কারণ এটা দিয়ে শুরু হচ্ছে তাই, কিন্তু এরপরে তোমাদের অনেক অনেক পড়তে হবে আরো, সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ার উঠলে, এই জন্য এটাকে বলছে ইন্ট্রোডাকশন মানে সূচনা। সো এই যে এই প্রোজ, প্রোজের ভেতরে রয়েছে যেমন অনেক গদ্য রয়েছে, যেমন এখানে দেখো অফ স্টাডিজ, গেটিসবার্গ অ্যাড্রেস, তারপরে লেটার টু লর্ড জেমস ফর রিজেক্টিং নাইটহুড, রবীন্দ্রনাথ ঠাকুরের, এইগুলো রয়েছে। এগুলো হচ্ছে নন ফিকশন, মানে কাল্পনিক কোনো কিছু নয়, এখানে ফিকশন মানে কাল্পনিক। সো এইগুলো এবার ফিকশন, ফিকশন মানে এই যে এখানে যেমন ছোট গল্পগুলি আছে, ছোট গল্প, এই গল্পগুলি আমাদেরকে পড়তে হবে, কাল্পনিক গল্প। এরপর রয়েছে একটা নোভেল, এই যে ওই যে বলছিলাম যে কেটে গিয়েছিল, কেটে যাবে, সেই কেটে গিয়েছিল, এই যে আবার তোমরা জয়েন করে ফেললা। এভাবেই আমরা রেগুলার প্রতিটা ক্লাসে এরকমটা হবে, এবং প্রতিটা ক্লাসে আমরা 40 মিনিট পর পর এভাবে আরেকবার জয়েন করব। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা রেগুলার কোশ্চেন করবা। তোমরা হয়তো এখানে মেসেজ দিয়ে মেসেজ করবা, অথবা এখানে মাইক্রোফোন অন করে কোশ্চেন করবা। কারণ যত বেশি কোশ্চেন করবা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে খুব খুব কোশ্চেন করবা, যত বেশি কোশ্চেন করবা তত শিখতে পারবা। আর কোশ্চেন করলে আমি বিরক্ত হই না, তো কোশ্চেন করতে থাকবা। আমি ইনশাল্লাহ সব কোশ্চেনেরই অ্যান্সার দিতে পারবো। আর যেটা আগের দিন পারবো না সেটা পরের দিন হয়তো তোমাদেরকে জেনে আমি জানাবো। হয়তো ক্লিয়ার করতে পারবো না, হয়তো তো আবসা আবসা মনে আছে, তো সেটা আমি ভালো করে জেনে এসে তোমাকে জানাবো। তো সবসময়ের জন্য কোশ্চেন করবা, যে যত বেশি কোশ্চেন করবা তাই তত বেশি জানতে পারবা। আচ্ছা, আরো 1 2 3 4 5, আরো 2 জন জয়েন করেনি এখনো। তোমরা অনেকেই আমাকে অনেক আগে থেকেই নক করছো, এই যে যেমন আই যে প্রিয়া, তুমি অনেক দিন আগে থেকে নক করছিলা। আসলে তুমি তো দেখেছো, আমি তো দেখালাম একটু আগে যে 30 জন না হলে আমি ব্যাচ শুরু করি না। তো এটাও মনে হচ্ছিল যে শুরু করব না, পরে মনে হলো যে না, শুরু করে দেই, পরবর্তীতে হয়ে যাবে। তো তোমরাও তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে জানাতে পারো, জানাতে পারো যে তুমি ভর্তি হয়েছো এটা। আর একটা বিষয় সেটা হলো যে এটা হয়ে যাবে আর কি, ধীরে ধীরে এটাতেও হয়ে যাবে। ওই যে দেখলা না যে 100 150 180 জন, যেমন এটাতে সেকেন্ড ইয়ার, সামনে পরীক্ষার্থী 174 জন, তারপরে এইটা থার্ড ইয়ার 185 জন। সেইগুলো শুরুর দিকে, এই দেখো একজন এই যে পেমেন্ট করে সে ওয়েট করতেছে গ্রুপে অ্যাড করে দেওয়ার জন্য। তো এরকম অনেকেই আসবে প্রতিদিনই, তোমরাও দেখতে পাবা নতুন নতুন জয়েন করতেছে তোমাদের গ্রুপে। হয়তো একটু সময় লাগবে শুরুর দিকে, কারণ ফার্স্ট ইয়ারে অনেকে, ওই যে বললাম যে শুরুর দিকে বুঝতে পারে না কোথায় যাব কি করব, অনেকে টিচারের কাছে যায়, টিচাররা ওভাবে সময় দিতে পারে না। সো মাস ছয়েক যাওয়ার পর থেকে তারপরে, আর এই মাস ছয়েকে যারা এগিয়ে যাবা, এই যে আগে থেকে পড়ে, তারাই কিন্তু লাভবান। তো চলো আমরা আরেকবার দেখি আমাদের যেটা আমরা দেখাচ্ছিলাম, যে এই যে ইন্ট্রোডাকশন টু প্রোজ, প্রোজে এই জিনিসগুলো রয়েছে, তোমরা হয়তো অলরেডি জেনে গেছো। আরেকটা জিনিস, তোমরা যে যেভাবে পারো এই স্টোরিগুলো পড়ে নিতে হবে। অনেকেই বাংলা পাবা, বাজারে বিভিন্ন বাংলা অনুবাদ রয়েছে, সেগুলোও পড়ে ফেলতে পারো, সেগুলোও পড়বা। অনেকেই টিচারদের কাছ থেকে লেকচার শুনবা, আমার এখান থেকে লেকচার শুনবা, বিভিন্ন জায়গা থেকে, ইউটিউবে আরো অনেক ধরনের লেকচার আছে, অনেক জায়গায় শুনবা। শুনে শুনে আইডিয়া একেবারে ক্লিয়ার করে ফেলতে হবে। যেমন অফ স্টাডিজ, অফ স্টাডিজে কি বলা হচ্ছে এই আইডিয়াটাকে একবারে ক্লিয়ার করে ফেলতে হবে, তাহলে তোমাদের হয়ে যাবে, এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখি আরেকটা, এটাও বাংলা, আরেকটা রয়েছে সেটা হচ্ছে রিডিং স্কিল। রিডিং স্কিলটা অনেকের জন্যই একটু কঠিন, তবে এটাকে আমরা সহজ করে ফেলবো। রিডিং স্কিলে যেটা হয় যে তোমাদের
তিনটা পার্ট, একটা কোশ্চেনে তিনটা পার্ট থাকে, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। সো পার্ট এ তে 1 মার্কের কোশ্চেন থাকে, পার্ট বি তে 4 মার্কের কোশ্চেন থাকে এবং পার্ট সি তে 10 মার্কের। এবং এই পার্ট সিটা একটু কঠিন। হ্যাঁ বলো। আমাদের কি টেনশন এটা কি আছে এখন? হ্যাঁ এখনো আছে, তবে তোমাদের ক্ষেত্রে ওটা জানতে হবে আর কি, জানতে হবে, তবে অত বেশি যে ইয়ে করে জানতে হবে তা না। তবে ওটার নিয়েও ভিডিও আছে, আমার ভিডিও করা আছে, আমি তোমাদেরকে ওটাও শিখিয়ে দেবো, টেনশন করিও না। আচ্ছা, সো এটা হচ্ছে তোমার রিডিং স্কিল। রিডিং স্কিল খুবই সহজ। দুইটা, প্রথমে পার্ট এ তে প্যাসেজ থাকবে একটা, পার্ট বি তেও একটা প্যাসেজ থাকবে, পার্ট সি তে গিয়ে তোমাদেরই এই বইগুলো থেকে একটা কবিতা তুলে দিয়ে বলবে যে এই কবিতা সম্পর্কে আলোচনা করো, বিভিন্ন কোশ্চেন দেবে কবিতা থেকে। তো এটা একটু কঠিন, তবে ওইটা আমরা সহজ করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, তোমরা অলরেডি তো পেয়েই গেছো। তো আমি তোমাদেরকে তারপরে একটু ব্রিফ আগে জানিয়ে দিলাম। রিডিং স্কিল, রাইটিং স্কিল, আর পোয়েট্রি অ্যান্ড প্রোজ। পোয়েট্রি মানে কবিতা, কবিতা সমগ্র আর কি, অনেকগুলি কবিতা, মানে পোয়েম মানে একটা কবিতা। অনেকের মধ্যে এরকম হতে পারে পোয়েম মানেও কবিতা, পোয়েট্রি মানেও কবিতা, কেমন হলো? পোয়েম মানে হচ্ছে একটা সিঙ্গেল কবিতা, আর পোয়েট্রি হচ্ছে অনেকগুলো কবিতা একসঙ্গে, সেটাকে বলা হচ্ছে পোয়েট্রি। আচ্ছা, সো এটা গেল। এবার আমরা আরেকটা জিনিস দেখে আসি, এটা আজকে আমরা এগুলোই করবো আর কি। আজকে ক্লাস হয়তো বা যদি নিতে পারি দেখবো। আচ্ছা, আমরা এই যে সিলেবাসটা দেখলাম, এখন এগুলোর কোশ্চেনগুলো দেখতে কেমন, কোশ্চেনগুলো কেমন হয় আমি একটু আইডিয়া দিই। এটাতে তোমরা চাপ নিবা না, কিন্তু চাপ নেওয়ার কিছু নেই, চাপ নেওয়া যাবে না, এখানে চাপের কিছুই নেই। যেমন দেখো এখানে পোয়েট্রি, এটা ওকে, দেখো এটা একটা কোশ্চেন, এটা তোমাদের 16 সালের একটা কোশ্চেন। কোশ্চেনগুলো একই আর কি, অনেক বছর ধরে 2010 সালের পর থেকে একই রকম চলতেছে, সিলেবাস চেঞ্জ হয়নি এরকম। দেখো এই যে এখানে বলছে যে পার্ট এ, পার্ট এ এর ভিতরে এরকম 10টা কোশ্চেন দেওয়া থাকবে, 10টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, 12-13টা থাকবে, তবে 10টা অ্যান্সার করতে হবে, প্রতিটার জন্য 1 মার্ক করে। যে হোয়াট ডাজ শেক্সপিয়ার মিন বাই আই অফ হেভেন? হ্যাঁ, আই অফ হেভেন মানে কি? এই যে আমরা অনেক সময় আমরা ছোটবেলাতেই জেনে আসছি না, হেভেন মানে স্বর্গ, হেভেন মানে বেহেস্ত। তো এখানে আমরা জানবো হচ্ছে হেভেন মানে আকাশ। লিটারেচারে যত জায়গায় হেভেন পাবা তার 95% জায়গায় হেভেন মানে আকাশ। হেভেন মানে হচ্ছে আকাশ, এটা মাথায় রাখবা। যেমন আই অফ হেভেন মানে হচ্ছে সূর্য, আকাশের আই হচ্ছে, আকাশের চোখ হলো সূর্য। এগুলো আমরা যখন শেক্সপিয়ারের কবিতা পড়বো তখন তার ভিতরে আমরা পেয়ে যাব। তারপর হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম টু ড্যাফোডিল? টু ড্যাফোডিল একটা কবিতার নাম, এই কবিতার টোনটা কি? আচ্ছা, ইন কোর্স তোমাদের যেহেতু নাই, সেহেতু তোমাদের পরীক্ষা জাস্ট শুধু মার্কসটা বেড়ে যাবে, এরকমটাই হবে। আর আমরা এই প্রিভিয়াস যে কোশ্চেন প্যাটার্ন এই অনুযায়ী আমরা পড়তে থাকবো, পরবর্তীতে দেখা যাক কি হয়, কারণ আমাদের সামনে তো আর কিছু করার নেই। আর আরেকটা জিনিস যে এটা মনে রাখো, ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু আনপ্রেডিক্টেবল, এরা কখন কি ডিসিশন নেয় এটা জানা যায় না। তো শুরু থেকেই তোমরা সিরিয়াসলি পড়াশোনা করবে। এই যে যেমন জীবনে কোনোদিন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের আগে ফোর্থ ইয়ার পরীক্ষা হয়নি, কিন্তু এবার ফোর্থ ইয়ারের রুটিন দিয়ে দিয়েছে যে সামনে 29 তারিখ থেকে ফোর্থ ইয়ারের পরীক্ষা। বাট আগে সেকেন্ড ইয়ারের, যেমন ফার্স্ট ইয়ারের হয়েছে, তারপরে সেকেন্ড ইয়ারের হতে হবে, তারপর থার্ড ইয়ারের হবে, তারপরে ফোর্থ ইয়ারের, কিন্তু এটা এলোমেলো করে দিয়েছে। সো এমনিতেই সবসময়ের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় আনপ্রেডিক্টেবল। এখানে তুমি খুব ভালো লিখে আসছো, দেখছো যে কম মার্কস পাচ্ছ, আর খুব একটা ভালো হয়নি পরীক্ষা কিন্তু দেখছো ওইটাতে বেশি মার্কস চলে আসছে। সব মিলিয়ে গড়ে এভারেজ ভালো একটা রেজাল্ট হয়। তবে আবার এটা যে সবসময়ের জন্য হয় তা না, তবে সচেতন থাকতে হয়, একবার হলেও তো অনেক। ওকে, আমাদের এই কোশ্চেন প্যাটার্ন যদি জানায় তখন আমরা জানবো। আর হতে পারে যে এই প্রশ্নগুলোই হয়তো মার্কসটা একটু বাড়িয়ে দিল। এই যা তোমাদের এতদিন হয়েছে 80 মার্কের মধ্যে প্রশ্নের অ্যান্সার করতে হয়েছে, এখন তোমাদেরকে হয়তো 100 মার্ক করতে হবে প্রশ্নের অ্যান্সার। আর এই কবিতা এই প্রশ্নের জন্য এই যে এখানে 3 দশমিক মানে 3.5 ঘন্টা টাইম দেওয়া আছে। তো তোমাদের এবারের যে পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু তোমার তোমাদের এবার কিন্তু 4 ঘন্টায় পরীক্ষা হয়েছে। আমি তোমাদেরকে কোশ্চেনটা দেখাই দিই, তোমাদের এবারের কোশ্চেনটা। আরেকটা জিনিস, এটা আমাদের ওয়েবসাইট,
আমাদের ক্লাউড স্কুল প্রোর ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গেলে তোমরা অনেক কিছু পাবা। এখানে এখানে যেমন সাজেশনগুলি আমি এখানে দিয়ে থাকি। আমি এবারে লেটেস্ট যে কোশ্চেন সেই কোশ্চেনটা দেখাই দিই তোমাদেরকে। আচ্ছা এইখানে দেখো, এটা একটা কোশ্চেন একজন আমার কাছে পাঠিয়েছে, আমি জাস্ট এটাকে তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এখানে এবার 2020 সালের মানে সর্বশেষ যে পরীক্ষাটা হলো, এই কোশ্চেনে যা কিছু আসছে তোমাদের বেলায় কিন্তু তা আসবে না। তো এখানে 80 মার্ক, এখানে 4 ঘন্টা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। তো এই পোয়েট্রির বেলায় কি হয়েছে এতদিন, সেটা হচ্ছে যে এই প্রথমটার 10টা কোশ্চেনের অ্যান্সার করতে হয়েছে, 10টার জন্য 10 মার্ক। এরপরে এই দেখো এখানে 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হয়েছে, 4 5 20 মার্ক। এরপরে গিয়ে হয়েছে পার্ট সিতে থেকেছে হচ্ছে 5টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 10 করে 50। তো আমরা এই স্টাইলেই পড়বো। তবে এবার যে কবিতার যে কোশ্চেনগুলো আসছে সামনেবার তোমাদের বেলায় কিন্তু এগুলো আসবে না, তখন অন্যগুলো আসবে। মানে এগুলো ওই যে এসএসসি ইন্টারে যেরকম হয়েছে ওরকম ভাবে এখানেও হবে, যে পরপর কোশ্চেন ওরকম রিপিট করে না। সো এটা আমাদের এগুলো পড়ার দরকার নাই, কিন্তু আমরা অন্যগুলো পড়বো। আচ্ছা, সো এই হচ্ছে কোশ্চেনগুলো। আমরা এই কোশ্চেনের আইডিয়া পেলাম। আমরা আরো কিছু যদি কোশ্চেন দেখি এখান থেকে, তোমাদের এখান থেকে, তাহলে এটা পোয়েট্রির কোশ্চেন। এই যে পার্ট সি, এটা 16 সালের। এই যে 19 সালের কোশ্চেন, এটা হচ্ছে পোয়েট্রির। আজকে সারাদিন নেটের খুব স্পিডের সমস্যা। আচ্ছা এখানে সবই পোয়েট্রির কোশ্চেন। প্রোজের কোশ্চেন দেখছি না। ওকে, সো এই হচ্ছে কোশ্চেন সব ক্ষেত্রেই তাই। প্রথম পার্ট এ তে থাকবে 1 মার্কের কোশ্চেন, পার্ট বি তে 4 মার্কের কোশ্চেন 5টা দিতে হবে, এবং পার্ট সি তে 10 মার্কের কোশ্চেন 5টা দিতে হবে। তো এইভাবেই এতদিন হয়ে আসছে। তো আমরা সিলেবাস দেখলাম, আমরা দেখলাম হচ্ছে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এবার আমি তোমাদেরকে আরো বেশ কয়েকটা জিনিস শেয়ার দিয়েছি। সেটা হচ্ছে, এটা আমি পুরাতন বই থেকে আর কি শেয়ার দিয়েছি। পুরাতন বই থেকে শেয়ার দেওয়ার কারণ হচ্ছে যে এইগুলোতে অনেক সুন্দর করে দেয়া আছে, যেটা এখনকার বইগুলোতে এত সুন্দর করে দেয়া নেই। আর এগুলোতে একটু বড় করে দেয়া আছে, আলাপ আলোচনা আমরা যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলো একটু বড় করে। আমাদের সময় এগুলোতে 20 মার্কের কোশ্চেন আমরা লিখতাম, আমরা ওই 1 মার্ক 4 মার্ক এগুলো লিখতাম না, আমরা 20 মার্কের 4টা কোশ্চেন লিখতাম, 4 20 80। আর হচ্ছে 4টা কোশ্চেন লিখতাম 5 মার্ক করে, এই হচ্ছে টোটাল 100 মার্ক ছিল। সো এইখানে অনেক ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলো তোমাদের কাজে লাগবে। তো এই জন্য আমি এই পুরাতন বই থেকে পড়াবো, আবার নতুন বই থেকেও অনেক কিছু পড়াবো। তো কারণ ওই সময়ের ওই বইগুলোতে যেন আমরা 15টা কোশ্চেন 15টা কবিতা পড়েছি, বাট তোমাদের তখন 20টা, সব তো আর এই বইতে নাই। তো নতুন পুরাতন মিলিয়ে পড়াবো, যেখান থেকে যেটা ভালো হয়। তো আজকে দেখো, আজকে আর 6 মিনিট সময় আছে, 6 মিনিট পরে আমি কুইট করতে হবে ক্লাসটা, কারণ এরপরে আবার 3rd ইয়ারের ক্লাস আছে। একটু দেখো, আমরা শুরুর দিনেই একটু দেখাই হচ্ছে এইখানে দেখো, তোমরা যেটা পড়বা সামনের দিনে, তোমাদের একটা পড়া দেই আমি বাড়িতে। সেটা হলো তোমাদের একটা কবিতা, তোমাদের এই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির বইয়ের যে কবিতা সনেট 18 নামে একটা কবিতা আছে। সেই কবিতা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের লাইফটা সম্পর্কে তোমরা একটু জানবা এবং খাতায় এগুলো পয়েন্ট আউট করবা। কি কি পয়েন্ট আউট করবা? যেমন উইলিয়াম শেক্সপিয়ার, এই নামের বানানটা আগে মুখস্থ করবা। সনেট 18 কিভাবে লিখবা, এই বানানটা আগে মুখস্থ করবা। শেক্সপিয়ার বানানটা ভুল হয় অনেকের, তো এই বানানটা ভুল যেন না হয়, এই বানানগুলো মুখস্থ করে ফেলবা একবারে ঠুটস্থ। এগুলো পরীক্ষার খাতায় যখন লিখতে যাবা, লিখতে গিয়ে যদি এসব কবিদের নামের বানান, কবিতার নামের বানান এগুলো ভুল করো, তাহলে মার্কস কেটে দেয়। সো আমরা শুরু থেকেই এই বানানগুলো মুখস্থ করবো সুন্দর করে। উইলিয়াম শেক্সপিয়ার, এই বানানগুলো আমরা মুখস্থ করবো। সামনের দিনে তোমাদের পড়া দেই আমি একটু, আমরা সামনের দিন থেকেই যদি শুরু করবো, তারপর একটু তোমরা আগে থেকে জেনে আসলা, আমি সামনের দিন এগুলো আবার পড়াবো। যেমন উইলিয়াম শেক্সপিয়ার, তাকে বলা হয় হচ্ছে বার্ড অফ হেভেন, বার্ড অফ অ্যাভন বলা হয়। কারণ তিনি ইংল্যান্ডের
অ্যাভনে জন্মগ্রহণ করেছিলেন। তো এখানে দেখো বলছে যে বর্ন অ্যাট স্টার্টফোর্ড আপন অ্যাভন, অর্থাৎ অ্যাভনের স্টার্টফোর্ডে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1564 সালে। মনে রেখো 1564 সালে। সে ছিল তার বাবার বড় ছেলে। হি ওয়াজ দ্য ইল্ডেস্ট সান অফ জন অ্যান্ড ম্যারি শেক্সপিয়ার, অর্থাৎ জন এবং ম্যারি শেক্সপিয়ারের বড় ছেলে ছিল আমাদের এই উইলিয়াম শেক্সপিয়ার। His father died in 1601 and mother died in 1608. তার বাবা মারা যায় 1601 সালে, যখন তার বয়স প্রায় 37 বছর, এবং তার মা মারা যায় 1608 সালে, যখন তার বয়স প্রায় 44 বছর। তো দেখো অনেকদিন বাবা মার আদর যত্ন পেয়েছে। এরপরে ম্যারেজ, তার বিয়েটা কবে হয়েছিল? In 1582, 1582 সালে হি ম্যারিড অ্যানি হ্যাথাওয়ে আর কি, অ্যানি হ্যাথাওয়ে অফ শটারি এরকম। তবে এইগুলো জানা লাগবে, জাস্ট অ্যান হ্যাথাওয়ে, এখানে অ্যানিও যে উচ্চারণ হবে তা না, অ্যান হ্যাথাওয়ে। তাহলে তার ওয়াইফের নাম ছিল অ্যান হ্যাথাওয়ে, তিনি তাকে বিয়ে করেছিলেন 1582 সালে, এবং এটা তার শ্বশুর বাড়ি, এটা ছিল হচ্ছে স্টার্টফোর্ডের কাছাকাছি। ইট ইজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে হিজ ওয়াইফ ওয়াজ, তার ওয়াইফ ছিল সিনিয়র টু হিম বাই 8 ইয়ার্স, তার চাইতে প্রায় 8 বছরের বড় ছিল। মানে এটা বিশ্বাস করা হয় যে তার বউ, তার ওয়াইফ তার চাইতে 8 বছরের বড় ছিল। এরপরে এখানে দেখো চিলড্রেন, তার বাচ্চা কাচ্চা কয়জন ছিল? বলছে যে হিজ ইল্ডেস্ট চিলড্রেন ওয়াজ সুজানা, তার সবচেয়ে বড় যে বাচ্চাটা ছিল তার নাম ছিল সুজানা। ওয়াজ বর্ন ইন এত। এগুলো আমাদের মনে রাখতে হবে না, যা জানার জন্য, এই শুধু এর জন্মসালটা মনে রাখলেই হবে, কিন্তু এগুলো যা জানার জন্য। কিন্তু এগুলো জানতে হবে, এর কারণ হলো তুমি যখন ইংলিশে পড়ো, তুমি তখন এখন থেকেই যেটা হবে যে সারা জীবন এগুলো তোমাকে বিভিন্ন জায়গায় ফেস করতে হবে। তুমি এই অনার্স লাইফ, মাস্টার্স লাইফ, এরপরে চাকরি পরীক্ষা দিতে গেছো, তাও বলবে আচ্ছা তুমি উইলিয়াম শেক্সপিয়ারকে চেনো? হ্যাঁ চিনি। আচ্ছা তার সম্পর্কে একটু বলো তো, তখন তোমাকে এই কথাগুলো বলতে হবে। তো যদিও উইলিয়াম শেক্সপিয়ারের রাইটিং বা এর ব্যাপারে তোমরা প্রায় প্রতি বছরই কিছু না কিছু পাবে, তো সেখান থেকে তোমাদের অনেক কিছুই পড়া হয়ে যাবে। তো তারপরেও শুরুর দিকে এগুলো তোমাদেরকে একটু জানতে হবে। যেমন বলছে সুজানা, সে ছিল এত সালে জন্মগ্রহণ করেছিল, তার একটা ছেলে ছিল, টুইন টুইন বেবি ছিল তার আর কি, যমজ, সেটা হচ্ছে একটা নাম হচ্ছে হ্যামনেট, ছেলে ছিল সে, এবং আরেকটা টুইন ছিল যেটা হচ্ছে ডটার, সে ছিল জুডিথ। এটা এরা এরা জন্মগ্রহণ করেছিল। হ্যামনেট সে মারা গিয়েছিল 11 বছর বয়সে। সুজানা বিয়ে করেছিল এই নামের জন হল নামের একটা লোককে, ডক্টর জন হল, তাকে বিয়ে করেছিল। এবং জুডিথ সে বিয়ে করেছিল থমাস কুইন্সিকে। তো এগুলো আমাদেরকে এত জানতে হবে না, আমরা জাস্ট একটু জানার জন্য জানবো আর কি, মনে রাখার দরকার নেই। ইন লন্ডন, লন্ডনে সে কি করেছিল? ইট ইজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে হি রিচড লন্ডন ইন 1592, সে 1592 সালে লন্ডনে পৌঁছেছিল বা লন্ডনে গিয়েছিল, এটা বিশ্বাস করা হয়। বিশ্বাস করা বলতে আমি আমি যেটা বলছি যে এ তো ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে, ইংল্যান্ডের এক শহরে, মফস্বল এক শহরে, কিন্তু ইংল্যান্ডের হচ্ছে রাজধানী হচ্ছে লন্ডন। তো এই লন্ডনে সে এসেছিল 1592 সালে প্রথম এসেছিল। আমরা যেরকম তোমাদের যাদের বাড়ি ধরো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, বা আমরা যেরকম রাজশাহী থেকে, আমরা তো আর জন্মগ্রহণ করার পর পরই রাজশাহীতে ঢাকায় যাইনি। যেমন আমি ঢাকায় গেছি আমার যখন 20 বছর বয়স, তখন প্রথম ঢাকায় গিয়েছি। তো এরকমটা অনেকেরই ক্ষেত্রেই হয়ে থাকে। তো এখানে যে আরো বেশ কিছু ইনফরমেশন রয়েছে, অ্যাক্টিং কোম্পানি, সে কোন কোন জায়গায় কাজ করেছে। তো এখানে তার একটা জিনিস তোমাদেরকে খুব জানতে হবে, সেটা হচ্ছে ইন 1599 সাল আর কি, ইন 1599, 1599 সালে হি গট ইনভলভড ইন দ্য গ্লোভ থিয়েটার, সে গ্লোভ থিয়েটারে ইনভলভ হয়েছিল বা যুক্ত হয়েছিল। গ্লোভ থিয়েটার এখনো রয়েছে, খুব বিখ্যাত একটা যেটা উইলিয়াম শেক্সপিয়ারই মূলত এস্টাবলিশ করেছিল, তার নাটকগুলি এখানে খুব বেশি চর্চা হতো। তো এটা তোমরা এখানে পাবা।
এরপরে তিনি মারা গিয়েছিলেন 1616 সালে তার বার্থ প্লেসেই, ওই যে স্টার্টফোর্ড আপন হেভেন অ্যাভন, এই জায়গাতেই তিনি মারা গিয়েছিলেন এবং তাকে কবর দেয়া হয়েছে। হি ওয়াজ বেরিড, এখানে বারিড না বা বুরিডও না, এটা হচ্ছে বেরি। হি ওয়াজ বেরিড ইন দ্য হোলি ট্রিনিটি চার্চ স্টার্টফোর্ড আপন অ্যাভন, অ্যাভনের হোলি ট্রিনিটি চার্চের পাশে তাকে কবর দেওয়া হয়েছিল। তো এই ইনফরমেশনগুলো তোমরা সামনের দিন জানার চেষ্টা করবা এবং তারপরে আমি তোমাদেরকে এই কবিতাটা পড়িয়ে দেবো লাইন বাই লাইন, শব্দগুলো দেখে দেখে সব পড়িয়ে দেবো। এখানে তোমাদের জন্য একটা সুবিধা হচ্ছে, যেমন আমি যখন ফার্স্ট ইয়ারে থেকেছি তখন আমি এই ওয়ার্ডের মিনিংগুলো এখানে লিখে নিয়েছিলাম এবং সেগুলো একটু খেয়াল করে দেখো। তোমরা যদি তোমাদের নতুন বই কিনে নিয়ে আসো, আমি রেকমেন্ড করি সবসময় এগুলো এইভাবে পাশে লিখে রাখার জন্য। কারণ আজকে তুমি জানছো না, আজকে যদি লিখে রাখো, পরবর্তীতে যখন তুমি টিচার হবে বা বিভিন্ন জায়গায় পড়াতে যাবে, এই ওয়ার্ডের মিনিংগুলি কিন্তু ভুলে যাবা তুমি। সো তখন তোমার এগুলো কিন্তু এখান থেকেই পড়া হয়ে যাবে, তখন আর ডিকশনারি খুঁজতে হবে না। আচ্ছা, নেক্সট ক্লাস হবে হচ্ছে শনিবার, শনি সোম বুধ রাত 8টায়। আমি আবার বলে দিই, শনি সোম বুধ রাত 8টায়, এটাতেই তোমাদের ক্লাস হবে প্রতিদিন, মানে প্রতি ইয়েতেই, শনি সোম বুধ রাত 8টায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও একটু দাঁড়াও, আমি কি ভুল বলছি নাকি? আমি একটা রুটিন করেছি, শনি সোম বুধ রাত 8টায়, হ্যাঁ ঠিক আছে, তোমরা পড়বা শনি সোম বুধ রাত 8টায়। আচ্ছা, তো সামনের দিনে আমরা এই কবিতাটা পড়বো। আর আমি তোমাদেরকে আজকে যে পরামর্শগুলো দিলাম এগুলো পরামর্শ হিসেবে নেবা, কোনো উপদেশ হিসেবে নেওয়ার দরকার নেই, আমি কারো উপদেশ দেই না। তো এই পরামর্শগুলো নিবা এবং পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালো রেজাল্ট হবে। আর ভয় পাওয়ার কিছু নেই, ইংলিশ খুবই ইজি। ইংরেজি একটা ভাষা, এটা ইংল্যান্ডের মূর্খ লোকেরা এই ভাষা পারছে না। আমাদের অনেক দেশের মূর্খ লোকেরা তারা বাংলা বলতে পারে না, বলতে পারে যেরকম ইংল্যান্ডের এটা একটা ভাষা, জাস্ট এই ভাষাটা শেখা। আমাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে ভাষা শেখা, ইংলিশ লিটারেচারে পড়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভাষা শেখা। তো এই ভাষাটাকে আমরা এই পড়ার মাধ্যমে মাধ্যমে ভাষাটাকে শিখে ফেলবো। আর ভাষাটা যখন শিখে ফেলবো তখন আমাদের জন্য এটা খুবই ইজি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমরা একটু ভালো করে পড়বো, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স আমরা রাজত্ব করব, অন্যান্য জিনিস নিয়ে তখন কাজ করব, বিভিন্ন পার্ট টাইম জব করব, চাকরি প্রিপারেশন নেবো, এরকম সবকিছু। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমাদের কারো কিছু বলার থাকলে আমাকে 1 মিনিটের মধ্যে জিজ্ঞাসা করো, আমি কেটে দেবো, কারণ অলরেডি আমাদের থার্ড ইয়ারের স্টুডেন্টরা কিন্তু ওয়েট করছে। কারো কিছু বলার আছে? আচ্ছা, ইনস্ট্যান্ট যদি কারো কোনো কিছু মনে না থাকে, হয়তো পরবর্তীতে পড়তে গিয়ে মনে হবে, ওইগুলো নোট করে রাখবা এবং আমাকে পরবর্তীতে জিজ্ঞাসা করবা। আমি ইনশাল্লাহ তোমাদের সব প্রশ্নেরই অ্যান্সার দিতে পারবো। কিছু বলার আছে তোমাদের? আচ্ছা, ওয়েলকাম ফৌজিয়া, বুশরা, বুশরা বলে ডাকবো ইনশাল্লাহ তোমাকে। আচ্ছা, তোমাদের আজকের যে ক্লাসটা আমি নিলাম, এই ক্লাসটা পুরোটাই আমরা আমাদের ফ্রি যে গ্রুপটা আছে ওখানে আমরা শেয়ার করব। শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে অন্যরা যাতে একটু জানতে পারে এবং তারা যাতে তোমাদের সাথে এই গ্রুপে জয়েন করে, সেজন্য আর কি। সো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো। আজকে দেখো অলরেডি থার্ড ইয়ারের স্টুডেন্টরা জয়েন করা শুরু করে দিয়েছে। তো ঠিক আছে, ওয়ালাইকুম সালাম, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।